দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই এপিসোডটি দেখার আগে আপনি 5 সেকেন্ডের জন্য আপনার চোখটা বন্ধ করবেন। করেছেন? আমি পড়তে উনি আমার পিছনে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, বাবা তুমি তো আমাকে ম্যাজিক দেখালে। ও শিশু কোথায় আছে, বসে আছে না, খেলছে না, কোন জায়গায় আছে, দরজার পাশে আছে কিনা, সব বলে দিচ্ছে। পুরো দেশটা হচ্ছে শব্দের দেশ। আপনার কাছে কোনটি বেশি অ্যাক্সেসিবল, অ্যান্ড্রয়েড নাকি আইওএস? আমার টাকা কত আছে সবাই জেনে যাচ্ছে, কারণ এটার অ্যাক্সেসিবিলিটি নাই। তোমরা ইউনিভার্সাল ডিজাইন কনসেপ্ট যদি মাথায় রাখো, তাহলে তোমাদের 10% ব্যবসা বাড়বে। আজকে একজন ইশারাভাষী মানুষ, সে আমার সাথে কমিউনিকেট করতে পারে, আমি দেখতে পাই না, সে শুনতে পায় না। এটা খুবই ইন্টারেস্টিং। শুধুমাত্র টেকনোলজির কারণে ওই দিন তাকে আমরা বাঁচাতে পেরেছিলাম। এখন টেকনোলজি আমার চোখ হিসেবে কাজ করছে। আমাদের তরুণদের বলতে পারবো না যে ভাই আমি 100 দেশের নারীর হাত ধরার সুযোগ পেয়েছি। তখন কিন্তু 100 দেশের রোবট আমার হাত ধরবে। রাইট, এটা তো আপনার জন্য আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে ইম্প্যাক্ট লেন্স পডকাস্ট উইথ নাজমুস সাকিব, এপিসোড 2। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন এআই শুধুমাত্র একটা শব্দ নয়, এটা আমাদের পার্ট অফ আওয়ার লাইফ। আমরা যেভাবে চিন্তা করি, কাজ করি, অথবা আমরা যেভাবে আমাদের চিন্তাগুলোকে বিবর্তন করি, সব কিছুতেই এআই একটা অ্যাক্টিভ রোল প্লে করে। আমরা এআই দিয়ে আমাদের লেখাগুলো লিখছি, ইমেল লিখছি, আমরা আমাদের ছবি জেনারেট করছি, ভিডিও এডিট করছি। তাছাড়া আমাদের ফাইন্যান্স, আমাদের এডুকেশন, সব কিছুর মধ্যেই এআই একটা অ্যাক্টিভ রোল প্লে করছে। আমরা বিদেশে যদি দেখি, সেলফ ড্রাইভিং কার দেখছি, অনেক ইনোভেশন দেখছি, যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। তাদের যে অ্যাসিস্টিভ টেকনোলজি আছে, সহায়ক উপকরণ আছে, সেটা হুইল চেয়ার থেকে শুরু করে তাদের যে সফটওয়্যার অথবা তাদের যেই অ্যাপস, সব কিছুতেই দেখা যাচ্ছে প্রতিবন্ধী মানুষদের যে জীবনের সংকট অথবা ব্যারিয়ার, সেটা রিমুভ করতে এআই শক্তিশালী একটা ভূমিকা নিয়ে কাজ করছে। সো সেটা কি বাংলাদেশের বাস্তবতায় প্রতিবন্ধী ব্যক্তিরা কি সেম অপরচুনিটিটা পাচ্ছে কিনা, সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব যে এআই কি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনকে বদলে দিতে পারে। সবাইকে ওয়েলকাম করছি ইম্প্যাক্ট লেন্স পডকাস্টে। আপনাদের হোস্ট আমি নাজমুস সাকিব। আমি আজকে ভীষণভাবে এক্সাইটেড, কারণ আমরা এমন একজন মানুষকে পেয়েছি, সে শুধুমাত্র যে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে এমনটা নয়, সেই স্বপ্ন বিনির্মাণে অ্যাক্টিভলি কন্ট্রিবিউশন করে যাচ্ছে, এবং তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি হচ্ছেন একজন ইউনেস্কো লরিয়েট এবং গ্লোবালি রিকগনাইজড ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি স্পেশালিস্ট এবং বাংলাদেশের ডিসেবিলিটি অ্যাক্টিভিজমের অন্যতম মুখ, আমাদের সকলের প্রিয় ভাস্কর ভট্টাচার্য। দাদা, আপনাকে ইম্প্যাক্ট লেন্স পডকাস্টে স্বাগত জানাচ্ছি। দাদা, আনে কেন আসন? সাকিব, আয় বালা আছি, গম আছি। দর্শকদেরকে শুভেচ্ছা এবং আপনাকে প্রাণঢালা অভিনন্দন। সম্ভবত বাংলাদেশের প্রথম কোনো পডকাস্ট এটা হতে যাচ্ছে প্রতিবন্ধী নাগরিকদের নিয়ে, প্রতিবন্ধী নাগরিকদের জন্য, প্রতিবন্ধী নাগরিকদের দ্বারা। দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন, শুনছেন, আমাদের শুনছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই এপিসোডটি দেখার আগে আপনি 5 সেকেন্ডের জন্য আপনার চোখটা বন্ধ করবেন। করেছেন? কেমন লাগছে? পুরোটা অন্ধকার না? ঠিক আমরা দুজন মানুষ এখানে বসে আছি যারা এই অন্ধকারের মধ্যে দিয়ে বড় হয়েছি, আর যেটা সাকিব বলল, সেখান থেকে আমরা আমাদের অন্ধকারকে কাটিয়ে ওঠার জন্য প্রযুক্তি ব্যবহার করছি প্রতিদিন, প্রতিনিয়ত। অসম্ভব সুন্দর করে দাদা শুরু করলেন, যেটা ম্যাটাফোর। আমাদের দর্শকরাও আই ফিল যে তারা আমাদের সাথে কানেক্ট করছে। প্রথমেই যদি আসি আপনার ছোটোবেলা, আপনি যেখানে বড় হয়েছেন, চট্টগ্রামের নিভৃত পল্লী একটা গ্রামে, এবং সেখান থেকে আপনি চিটাগং ইউনিভার্সিটি, তারপর বড় বড় ইনস্টিটিউশন এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেছেন, এবং গ্লোবালি আপনি ইউনেস্কোর মতো একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আপনি জিতেছেন। এই গল্প, এই যাত্রা তো মানে সহজ ছিল না, কারণ আমি যতটা ফিল করছি যে আপনি যখন পড়াশোনা করেছেন, সেই সময় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কারিকুলাম অথবা শিক্ষা উপকরণ অথবা পরিবেশ এবং মানুষের মানসিকতা ছিল না। তো ওই যে যাত্রাটা, সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন।
ধন্যবাদ আপনাকে। আমি আসলে দর্শক অনেকে যারা আমাকে চিনেন তারা এই গল্পটা বারবার শুনেছেন। হয়তো বিরক্তও হতে পারেন। তারপরেও আপনি জিজ্ঞেস করেছেন তাই আমি বলছি। আমি আসলে আমার জন্ম হয় কি বয়স বলবো? আচ্ছা না হ্যাঁ বলি না? দাদা। যা হোক বয়সটা বুঝে নিয়েন। দেখতে বুড়ো লাগলেও বেশি বুড়ো হয় নাই। যা হোক বহু বছর আগে, বহু দশক বছর আগে, কয়েক দশক আগে আমি জন্মগ্রহণ করেছি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বাগডন্ডি গ্রামে। সেখানে আসলে বুঝতেই পারছেন আমি গ্রামে, ওখানে কোনো হসপিটাল ছিল না, ডক্টর ছিল না। আমার দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলি তখন। আমার ২ বছর বয়সে আমার পরিবার বুঝতে পারে যে আমি দেখতে পাই না। তখন থেকে আমার পরিবারের সংগ্রাম শুরু। অবশ্যই আমি গর্বিত যে আমি ধলঘাট ইউনিয়নে জন্মগ্রহণ করেছি বাগডন্ডি গ্রামে, যেটা বিখ্যাত আপনারা জানেন যে প্রীতিলতার জন্য। প্রীতিলতার জন্মভূমি। মাস্টারদা সূর্য সেন আমাদের গ্রামে, আমাদের এই এই সমস্ত এলাকায় উনি স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সো একটা ভালো গর্ববোধ করি যে আমি ওখানে জন্মগ্রহণ করেছি। কিন্তু সত্যিকার অর্থে যখন স্কুলে গেছি, আমাদেরকে স্কুলে নিতে চায় নাই, নিলেও আমরা ওখানে পড়াশোনা করতে পারি নাই। পরবর্তীতে আমরা কোনো না কোনোভাবে আমার পরিবার জানতে পারে যে চট্টগ্রামে একটা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্কুল আছে। সেখানে আসলাম। সেখানেও একই অবস্থা, প্রযুক্তি নাই, পুরনো বই। আমরা ১০ বছর আগের সিলেবাসের বই পড়তাম, কারণ আমাদের ব্রেইলে তেমন বই ছিল না। ম্যানুয়াল ক্যাসেট প্লেয়ারে আমরা রেকর্ড করে শুনতাম। শিক্ষকরা খুবই আন্তরিক ছিল, তবে আমাদেরকে চেষ্টা করতো পড়াশোনা করানোর। পঞ্চম শ্রেণী পর্যন্ত সেই স্কুলে পড়ার পর মহাবিপদ, কারণ চট্টগ্রামের কোনো স্কুল ছিল না দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পঞ্চম শ্রেণীর পরে। যেটা সমস্যা হলো যে তখন আমরা কোথায় পড়বো, এটা এক মহাবিপদ। তখন সত্যিকার অর্থে আমাকে আরও অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে, কারণ বিশ্ববিদ্যালয় বলছে যে এখানে পাহাড়ি বিশ্ববিদ্যালয়, তোমাদের কেমনে পড়বা, কী অবস্থা। পড়তে চেয়েছিলাম সোশ্যাল সায়েন্সে, ওরা বললো নো 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 নো, সোশ্যাল সায়েন্সে তোমরা পারবা না, এখানে ফিল্ড ওয়ার্ক আছে। তো এমনকি আমি আর্টস ফ্যাকাল্টিতে কোনো ফর্মও নিই নাই, তারপরেও আমরা বাধ্য হলাম। আমি পড়লাম হিস্ট্রিতে। আমি হিস্ট্রিকে ছোট করছি না, বাট আমার পড়ার তো ইচ্ছা ছিল অন্য সাবজেক্ট। এরপরে আসলে স্বপ্ন তেমন বেশি কিছু একটা ছিল না, কিন্তু আমার জীবনটা বদলে যায় যখন আমি ডাস্কিন লিডারশিপ ট্রেনিং করার জন্য জাপানে চলে যাই। ১ বছরের সেই আমার ডিপ্লোমা বলতে গেলে আমার লাইফের টার্নিং পয়েন্ট। আসলে আমি আমার সংগ্রামের গল্প আর বেশি কিছু বলতে চাই না মানুষকে, কারণ এই গল্প শুনতে শুনতে মানুষ বোর ফিল করবে। হ্যাঁ, সবাই তো আসলে সেই গল্পই শুনতে চায় যে গল্পের মধ্যে বিজয়ের গন্ধ পাওয়া যায়। ধন্যবাদ। রাইট দাদা, খুবই ইন্টারেস্টিং। মানে গল্পটার মানে এখানে যদিও ছোট করে বলেছেন, বাট সংগ্রামটা কিন্তু অনেক বিশাল। এবং একটা স্কুল থেকে ট্রানজিশন করে সেটা বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, সেগুলোতে মধ্য দিয়ে যাওয়া, এই সংগ্রামের গল্পটা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। দাদা, আমরা প্রথমেই যদি আসি যে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের যে মানে আমাদের দেশে তো মানে এই বিষয়গুলো নিয়েও খুব বেশি মানুষের সচেতনতা নেই যে একজন দৃষ্টি প্রতিবন্ধী কীভাবে ল্যাপটপ ইউজ করবে, একজন দৃষ্টি প্রতিবন্ধী কীভাবে ফোন ইউজ করবে। তো দাদা, আমরা যদি মানুষেরকে সচেতন করার জন্য, অথবা আসলেই কি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা ফোন ইউজ করতে পারে, অথবা করলে কিভাবে করে? আপনি আমাকে প্রশ্ন করছেন স্মার্টফোন ইউজ করতে পারে কিনা, ল্যাপটপ ইউজ করতে পারে কিনা, ইন্টারনেট ব্যবহার করতে পারে কিনা। এই প্রশ্নগুলো কিন্তু আমরা তখন কি পেতাম, তুমি পড়াশোনা কিভাবে করো, দেখতে পাও না। আমার কাছে মনে আছে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ি, তো তখন আমি ব্রেইলে নোট নিচ্ছিলাম। তো আমার টিচার বলল যে এই ছেলে দাঁড়াও, আমি তো বুঝতে পারি না, আমাকে বলছে। আমি আমার কাজ করছি, টাক টাক আওয়াজ হচ্ছে, ব্রেইলে নোট নিচ্ছি। এবার এই ছেলে ফাইজলামি করো না, এখানে বসে বসে খেলো, দাঁড়াও। তখনও আমি বুঝি না। আমার এক বন্ধু বলল এই তোকে স্যার বলছে দাঁড়াতে। আমি দাঁড়ালাম। এই তুই কেন কী করিস বেটা? স্যার আমি তো নোট নিচ্ছি। হেই বেরো ফাজিল, এখানে কি করো? আমাকে ক্লাস থেকে বের করে দেয়। মনটা প্রচণ্ড খারাপ হয়। এখন এটা আপনি ফিল করতে পারবেন না। ফার্স্ট ইয়ারে বিশেষ করে মেয়েদের সামনে আমাকে বের করে দিয়েছে ক্লাসরুম থেকে। অনেকটা চোখে জল নিয়ে গেলাম চেয়ারম্যান স্যারের রুমে। স্যার আমি তো দুষ্টামি করছিলাম না স্যার, আমি লিখছিলাম। কীভাবে তুমি লিখছিলে? আমি ব্রেইলটা পড়ে শোনালাম স্যারকে। স্যার আমাকে ওনার রুমে বসতে বললেন যে তুমি বসো। ওই প্রফেসর তো ওনারও স্যার, অনেক সিনিয়র প্রফেসর। তো প্রায় 1 ঘন্টা পরে চেয়ারম্যান স্যার আমাকে নিয়ে ওই প্রফেসরের রুমে গেলেন। যাওয়ার পরে বললেন যে স্যার
ও আপনাকে কি বলতেছে আপনি শুনুন। ও তো দুষ্ট দুষ্ট কি বলবে আমাকে। তো আমি আমার হাসি চলে আসছে, বলতে এই তুমি এরকম করলা কেন আমার ক্লাসে, আমি তো মানুষকে বকা দিই না, তুমি তো দুষ্টামি করছো। আমি স্যার আমি তো দুষ্টামি করি নাই। বলতে কী করছো? আমি স্যার আপনি যা বলছিলেন তা আমি লিখে নিয়েছি, দেখেন আমি পড়ে শোনালাম ব্রেইলে। উনি তো আমি পড়তে উনি আমার পিছনে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বললে, বাবা তুমি তো আমাকে ম্যাজিক দেখালে, এটা কীভাবে সম্ভব, এই সাগুদানার মতোগুলো কিছু জিনিস পুরো পুরো আমাকে শোনাচ্ছ। সো তখনকার অ্যাওয়ারনেস এই পর্যায়ে। আর আপনি যে প্রশ্নটা করেছেন, দর্শক আপনারা সকালবেলা হাতে নিয়ে পত্রিকাটা পড়েন, হয়তো আপনাদের মধ্যে যারা পড়তে পারেন তাদের কথাই বলছি। আর আমি কিন্তু আমার স্মার্টফোনে পড়ি, আপনি চোখে দেখে পড়েন, আমি শুনে শুনে পড়ি। এটাই হচ্ছে বিবর্তন, এটা হচ্ছে পরিবর্তন, যে আমরা সকল কাজ টেকনোলজির মাধ্যমে করতে পারি। যেমন ধরুন আপনি কম্পিউটার স্ক্রিনে যা কিছু দেখতে পান তা কিছু আমাকে পড়ে শোনায়, আপনি স্মার্টফোনে যা কিছু দেখতে পান তা কিছু আমাকে পড়ে শোনায়। আপনি হয়তো একটা ক্লিক দিয়ে ফেসবুকে ঢুকে যান, আমাকে 2টো ক্লিক করতে হয়। সো এইটাই হচ্ছে জাস্ট আমাকে টাচ করে শুনে ব্যবহার করতে হয়, আর আপনি হয়তো দেখে দেখে করছেন। এর অর্থ হচ্ছে যে আপনি দর্শক চোখে দেখে যা করতে পারেন, আমরা যারা দেখতে পাই না একই ধরনের কাজ আমরা করতে পারি। ভুল করে কোনো কারো প্রেমে পড়বেন না, না বুঝে দেখবেন যে হয়তো আপনার সাথে একজন দৃষ্টি প্রতিবন্ধী ছেলে বা মেয়ে চ্যাট করছে, জানি নাও দেখতে পায় না। অবশ্যই দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা ভালো হাজব্যান্ড বা ওয়াইফ হয়, এটা শিওর, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। সো দে কুড বি এ নাইস পার্টনার ফর ইউ, বাট এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা সব মানুষ চোখে দেখতে পাবে। আমি যখন কারোর সাথে কমিউনিকেট করি, ইমেল করি, সোশ্যাল মিডিয়াতে কমিউনিকেট করি, হোয়াটসঅ্যাপে টেক্সট করি, তারা না জানলে ঠিক বুঝতেই পারে না যে আমি দেখতে পাই না। রাইট, এটা তো দাদা বোঝার অন্য প্রান্ত থেকে বোঝার উপায় থাকে না যে একটা মেইল সে কি দৃষ্টি প্রতিবন্ধক মানুষ। যে দাদা ইন্টারেস্টিংলি একটা বলি, মানে আমার স্টোরি, যে একবার বিমানে ভ্রমণ করছিলাম, ওইখানে যারা কেবিন ক্রু থাকেন একজন আমাকে এসে বলছেন আপনি কি অন্ধ? তো আমি এটা প্রশ্ন শুনে আমি খুব মজা করে বলেছিলাম যে হ্যাঁ ম্যাম আমি অন্ধ, আমার সব দুয়ার বন্ধ। হ্যাঁ, সো দাদাও খুব মজা করে বললেন যে মানে এই বিষয়গুলোকে কানেক্ট করা। তো সকলের উদ্দেশ্যেই বলা যে দাদা যেটা বলেছেন যে সবার ফোনে কিন্তু দাদা অ্যাক্সেসিবিলিটি একটা অপশন আছে, এবং ল্যাপটপেও কিন্তু অ্যাক্সেসিবিলিটি ফিচারগুলো আছে, কিন্তু সবাই হয়তো এই বিষয়গুলোর সাথে পরিচিত নয়। তো আজকে আমাদের এই ডিসকাশন থেকে আশা করি সবাই এই বিষয়টিতে লাভবান হবেন। দাদা আমরা যদি এখন আপনি তো অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, বিশ্বের অনেকগুলো দেশে আপনি গিয়েছেন, আপনি কি দেখেছেন? অথবা বাংলাদেশের কথাও যদি বলি, যে এআই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কি সেটা তাদের ব্যারিয়ারগুলো দূর করতে পারছে, অথবা পারলে কতটুকু পারছে এখন পর্যন্ত? সাকিব, এআই যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি। আমি তো ইউনিভার্সিটিগুলোতে, চট্টগ্রাম বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আমাদের একটা ট্রেনিং আছে, এটা যেটাকে বলে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি ট্রেনিং। তরুণদেরকে আমি ট্রেনিং দিই, বিশেষ করে ছেলেদেরকে বলি যে কি ব্যাপার, আমাকে দেখলে তোমাদের কষ্ট হয় যে আমি দেখতে পাই না? ওরা বলে হ্যাঁ স্যার দেখতে পান না, এটা তো কষ্ট হয়। আরে দেখো, আমি হচ্ছে লাকিয়েস্ট পার্সন, সারা পৃথিবীর এত দেশে গেছি এবং এত দেশের নারীদের হাত ধরার সুযোগ তোমরা পাও নাই। সো দ্যাটস এ ফান। আসলে যেটা বলছিলেন যে এআই সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, যে আমি আপনার সামনে বসে আছি, ইট বিকজ অফ এআই না থাকলে যেটা হতো যে আজকে সাকসেসফুল ক্যারিয়ার যে আমরা বিল্ড করতে পেরেছি, এটা এত দ্রুত করতে পারতাম না। দেখুন আমি যেটা বলছি যে কিভাবে এআই মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ যে বিষয়টা আমি দেখতে পাই না, আমার দেখতে না পাওয়ার যে প্রতিবন্ধকতা আছে সেটা আমাকে ওভারকাম করছি আমি এআই এর মাধ্যমে। কিভাবে? ধরেন একজন ভিআইপি, আমিও ভিআইপি, জানেন তো? রাইট, আমি কিন্তু ভিআইপি। হ্যাঁ, দর্শক ভুল করবেন না, আমি হচ্ছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন, ভিআইপি। সো আমরা যখন ভেরি ইম্পর্টেন্ট পারসন অ্যাজ ওয়েল, এটা না, যখন আমরা ভেরি ইম্পর্টেন্ট পারসনদের সাথে মিট করি, যখন তারা আমাদেরকে একটা কার্ড দিতে চায় না, যে বলে যে আচ্ছা ও কার্ডটা আপনাকে দিব, আপনাকে আবার কে পড়ে দিবে, আচ্ছা থাক এটা, আচ্ছা না স্যার এটা গুরুত্বপূর্ণ, কার্ডটা আমাকে দেন, দেখেন আমার প্রযুক্তি আমাকে পড়ে দেবে। কার্ডটা আমি অ্যাপসের সামনে ধরি, সে আমাকে পরে দেয় কার্ডে কী আছে। আমি আমার অ্যাপসটা ধরলে আমাকে আমার পোশাকটা কী পরেছি আমাকে বলে দেয়। আমার অ্যাপসটা ধরলে আমি কত টাকা আমি ব্যবহার করছি আমাকে বলে দেয়। আমি অ্যাপসটা ধরলে আমার চোখের সামনে আমার আশেপাশে কী আছে এটা আমাকে বলে দেয়। তো অর্থাৎ
এখন টেকনোলজি আমার চোখ হিসেবে কাজ করছে। রিসেন্টলি আমি একটা আর্টিকেল লিখেছি, সেখানে প্রথম আলোতে পাবলিশ প্রথম আলোতে লেখা হয়েছে দৃষ্টি প্রতিবন্ধী এআই দৃষ্টি প্রতিবন্ধীদের চোখ। যদিও আমি টাইটেলটা দিয়েছিলাম এআই আমার চোখ। সো যা হোক, আশা করি এই ধরনের ব্যাপারটা তো যে সব কিছু, যে আমি এখানে একটা গল্প বলেছি, আপনি দেখেছেন যে একজন মা যিনি দেখতে পান না, তার শিশু বুঝে গেছে যে সে যদি চুপ করে থাকে তার মা তাকে খুঁজে পাবে না। দুষ্টু, মহাদুষ্টু। তো ও আমাকে বলছিল যে দাদা কি করব, আমার ছেলেটা বুঝে গেছে যে আসলে আমি ওকে দেখতে পাই না এবং আমি ধরতে পারবো না, ও চুপ করে থাকে। তখন আমি তাকে একটা অ্যাপস দর্শকদেরকে এখানে বলেই দিই যে আমি গুগল লুকআউট বলে একটা অ্যাপস আছে, এটা তাকে বললাম তুমি এটা ইনস্টল করো, এটা অন করো, দেখো কি হয়। তখন সে এটা অন করে দেখলো যে যা কিছু যেদিকে সেটা ঘোরায় সেদিকে কী আছে বলে দেয়, যেমন চাইল্ড ইজ স্ট্যান্ডিং, চাইল্ড ইজ প্লেয়িং, চাইল্ড ইজ স্লিপিং, অর্থাৎ ও শিশু কোথায় আছে, বসে আছে না, খেলছে না, কোন জায়গায় আছে, দরজার পাশে আছে কিনা, সব বলে দিচ্ছে। তাহলে এখানে না দেখার সমস্যাটা কিন্তু একজন মা শুধুমাত্র একটা টেকনোলজির মাধ্যমে সলভ করতে পারছে। আমি একটা বই লিখছি, বইটার নাম হচ্ছে প্রযুক্তির আলোয়। এই বইটাতে এই ধরনের গল্পগুলাই থাকবে। দর্শক, আজকে আমি যা বলছি তার অনেক কিছুই আমার বইতে থাকবে, যেখানে আমরা বোঝানোর চেষ্টা করবো একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ প্রযুক্তির মাধ্যমে কিভাবে ওভারকাম করতে পারে তার চ্যালেঞ্জকে, অর্থাৎ তার ডিসেবিলিটি কীভাবে ওভারকাম হতে পারে। এই যে আপনি এখন আমরা যাব, কিভাবে যাব, আমরা উবারটা কে আমাদেরকে কল করে দেবে, আমি আমার অ্যাপ্লিকেশন দিয়ে উবার অন করব, এখান থেকে আমি লোকেশন সিলেক্ট করবো, সব কিছু আমিই করবো, কিন্তু আমাকে কিন্তু এখানে অ্যাসিস্ট করার কেউ নেই। সো এবং আমি আমার গুগল ম্যাপ আমাকে বলে দিবে আমি কোন দিকে যাচ্ছি, বামে যাচ্ছি না ডানে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোন জায়গায় আছি, সব কিছু মিলে টেকনোলজি এখন আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এবং সেটা সম্ভব হয়েছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই। দাদা, এখন যদি আমরা আপনার গ্লোবাল এক্সপিরিয়েন্সটা কি? আমরা তো বাংলাদেশে দেখি যে বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিরা আমরা যেই অপরচুনিটিগুলোর কথা বলছি সেটা অনেক পরিবার সেটা জানে না, অথবা প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে প্রান্তিক পর্যায়ে সেটা এখনো পৌঁছায় নাই, অথবা আমাদের যেই ব্যবস্থাটা আছে সেটার মধ্যেই বদ্ধমূলভাবে ব্যারিয়ারগুলো আছে। আপনার গ্লোবাল এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। আপনি জাপানে গিয়েছেন, আপনি থাইল্যান্ডে গিয়েছেন, অনেকগুলো দেশে গিয়েছেন। আপনার কাছে কি মনে হয়েছে, আপনি কি সেখানে ইন্ডিপেন্ডেন্টলি বিমানে যাত্রা করতে পেরেছেন, আপনি কোনো একটা সেমিনারে যেতে পেরেছেন, অথবা আপনার যে কাজগুলো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আসলে আমাদের দেশ হচ্ছে মানবিক দেশ, মানুষের দেশ। আমাদের দেশের সাথে অন্য দেশ তুলনা করে লাভ নাই। যেমন আমাদের দেশে কোনো অ্যাক্সেসিবিলিটি নাই, মানুষের প্রতিবন্ধী মানুষদের প্রতি ইতিবাচক ধারণা নাই, কিন্তু মানবিকতা আছে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিদেশেরটা বলবো, কারণ আমি আমার দেশকে আমি ভালোবাসি। আমি রাস্তায়, আমি তো ভাই গরিব মানুষ, আমার মেয়ে গল্পের মতোই করে বলি, সেটা হচ্ছে একদিন পত্রিকাতেই একটা ছবি সহ আমার একটা নিউজ আসছে। তো আমার মেয়ে দৌড় দিয়ে গিয়ে ওর দাদুকে দেখাচ্ছে, আমার বাবাকে, যে দেখো বাবার ছবি বেরিয়েছে পত্রিকাতে। তো আমার বাবা বললো যে ও খুব ভালো। তো আমার মেয়ে জিজ্ঞেস করছে তোমার ছেলে কি, আমার বাবার ছবি পত্রিকাতে বের হয় কেন দাদু? তো আমার বাবা বলছে তোমার বাবা মনে হয় একটু বিখ্যাত হয়েছে সেজন্য। বলতে ছি তোমার ছেলে কোন বিখ্যাত হয়েছে, ও তো একটা গাড়িও নাই। সে তুলনায় আসলে আমি তো বিখ্যাত না। গাড়ি হচ্ছে বিখ্যাত হওয়ার একটা চাবিকাঠি, গাড়ি বাড়ি কোনোটাই নাই, তো আমি বিখ্যাত না। কিন্তু আমি রিক্সায় চড়ি, লোকাল বাসে চড়ি মানুষের সহযোগিতা নিয়ে। যেমন আমি সেদিন বাস ট্রেনে নামলাম, আমি কিছু খুঁজে পাচ্ছি না, কারণ আশেপাশে গর্ত, নালা, পানি, কিভাবে যাবো আমি বুঝতে পারছি না। রিক্সাওয়ালা আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। তখন যেটা হলো, আমি দেখলাম একজন বয়স্ক মহিলা, কারণ উনি আমার হাত ধরছেন, আমি ফিল করছি যে ওনার বয়স্ক হবে, এবং উনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে উনি নুয়ে আমাকে হাত দিয়ে নিয়ে যাচ্ছেন, আমাকে নিয়ে বাস কাউন্টারে দিয়ে আসলেন। তো দিয়ে আসার পরে আমি বললাম যে বাস কাউন্টারকে যে ভাই এটা উনি কে, আমাকে এখানে এনে দিয়ে আসলেন? বলে যে স্যার উনি তো এখানে ভিক্ষা করেন। এটা হচ্ছে বাংলাদেশ, রাইট? এখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। তো আপনি গ্লোবাল এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছিলেন। আমি যখন 2002 সালে জাপানে যাই, আমি যাওয়ার পর থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, পুরো দেশটা হচ্ছে শব্দের দেশ, পুরো দেশটা হচ্ছে প্রযুক্তির দেশ। আমি প্রথমে যখন এসকেলেটারে পা দিলাম, বলছে এসকেলেটার শেষ হচ্ছে, বলে দিচ্ছে এন্ড অফ দ্য এসকেলেটার। লিফটে যাচ্ছে, লিফটে যখন গেলাম বলতেছে যে ডোর ওপেনিং। লিফটে যখন আমি নামলাম ফার্স্ট ফ্লোর, আমি যখন ওখান থেকে ব্রেইল ব্লক, আপনারা এখানে বাংলাদেশেও দেখবেন যে একটু উঁচু করা, একটু
পায়ে হেঁটে হেঁটে আমি যখন ট্রেন স্টেশনে যাচ্ছি, আমি ট্রেনের টিকিট যখন করব, আমি ওখানে দাঁড়ানোর সাথে সাথে বলছে ওয়েলকাম, তোমার টাকা দাও, টাকা দিলাম, তখন বললো যে তুমি কোথায় যাবে, স্টেশনের নাম বলো, সব কিছু কিন্তু আমাকে ডিকটেশন দিচ্ছে, আমি সেটা নিজের মতো করে টিকিট করলাম, ট্রেন স্টেশন আসছে, সব কিছুতে কথা বলছে, অর্থাৎ আমার অন্য কোনো কারো সহযোগিতা লাগছে না এখানে। একেবারে ইভেন ধরেন আমি খুবই ইন্টারেস্টিংলি টয়লেটে কোনটা গরম পানি কোনটা ঠান্ডা পানি সেটাও বলে দিচ্ছে, যে আমি কোন সুইচ টিপ দিলে গরম হট ওয়াটার, কোনটা টিপ দিলে কোল্ড ওয়াটার, এটা বলে দিচ্ছে। এমনকি ধরেন আমি এখন গ্লাসে পানি ঢালছি, এটা ছোট্ট ডিভাইস দেওয়া আছে, গ্লাসের পানিটা কতটুকু মানে ভরে যাচ্ছে এটা টিং টিং করে আওয়াজ হচ্ছে, অর্থাৎ আমার আর ঢালা যাবে না। সো এই ধরনের ব্যাপক টেকনোলজির কারণে ওখানে অন্য কারো মানুষের সহযোগিতার প্রয়োজন হয় না, নিজেই সব কিছু করা যায়। তবে এই ধরনের চমৎকার অ্যাক্সেসিবিলিটি আমি আর ইউরোপে গেছি, আমেরিকাতে গেছি, এত বেশি একটা দেখি নাই। জাপানে যেভাবে তারা হয়তো ছোট দেশ, বিশেষ করে টোকিও বা বড় শহরগুলা, ওসাকা বা এরকম জায়গাগুলোতে অ্যাক্সেসিবিলিটি অনেক হাই। তবে আমি আরও দেশে গেছি পৃথিবীর, সেখানে অ্যাক্সেসিবিলিটির তো বড় দেশ, অ্যাক্সেসিবিলিটি একটু ডিফিকাল্টিস আছে, তারপরেও বাংলাদেশের সাথে তুলনা করলে আমরা হয়তো আগামীতে আরও এগোবো, বাট এখন আমরা সামনে আস্তে আস্তে এগোচ্ছি। আমি নাই কথাটা বলবো না, আমাদের আছে, আমাদের আরও এগোতে হবে। হ্যাঁ, আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে যে আমাদের আসলে জানা নাই কী করতে হবে। সেটা যদি থাকতো তাহলে আমরা আরও ভালোভাবে এগোতাম। রাইট দাদা, মানে আপনি যেভাবে উল্লেখ করলেন যে বাংলাদেশের যেটা আছে মানুষের মধ্যে সেই মানবতা বোধ, অথবা মানুষের মধ্যে অনেকের মধ্যে সেই এমপ্যাথিটা আছে, যে অন্যকে নিয়ে একসাথে এগিয়ে যাওয়ার যেই স্পৃহা। বাট আমাদের যেই সংকটটা, আমাদের হয়তো বা আমাদের কালেকটিভ একটা অ্যাওয়ারনেসের ঘাটতি আছে, যে গ্লোবালি অনেক কিছু আছে যেগুলো আমরা সহজে স্বল্প আয়ে আমরা আমাদের নিজস্ব রিসোর্স ব্যবহার করেই কিন্তু এই বিষয়গুলো করতে পারি। তো এইটার ধারাবাহিকতায় আমার এখন প্রশ্ন যে দাদা, অ্যাজ এ অ্যাক্সেসিবিলিটি, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি এক্সপার্ট, বাংলাদেশে আমরা কেন এখনও ডিজিটাল প্রযুক্তি অথবা এআই সে অর্থে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সহযোগী করে উঠতে পারছি না? বাংলাদেশের ক্ষেত্রে চ্যালেঞ্জ কোথায়, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের কি করা উচিত? প্রথমত আমি এক্সপার্ট না, দাদা এটা আপনার বিনয়। আমি কোনোভাবে এক্সপার্ট না, আমি একজন ইউজার, আমি একজন এন্ড ইউজার, এবং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কাজ করি। তো বাংলাদেশে একেবারে হচ্ছে না তা না, কিন্তু যে জিনিসটা হয়েছে কি, বাংলাদেশে আমি যেটা বলেছি যে আমাদের জানা নেই। হ্যাঁ, যেমন ধরুন আমাদের আপনার তো আমি খিদা পাইছে, আমাদের প্রেশার গ্রুপটা স্ট্রং না, যে আমার জিনিসটা প্রয়োজন সেটা যদি আমি জানি যে আমার আসলে ঠান্ডা লাগছে, আমার গরম কাপড় পরতে হবে, তো ঠান্ডা লাগলে যে গরম কাপড় পরতে হয় এটা আমার জানা না থাকলে আমি কিন্তু বিবর্তনের দিকে আমি এগোতে পারতাম না, আমি আসলে ঠান্ডার মধ্যেই থাকতে হতো। এখন সমস্যা হচ্ছে যে আমাদের এত প্রযুক্তি, এত কিছু আছে, আমাদের জানা নেই। না থাকার কারণে আমরা অনেক সময় চাই না, না চাওয়ার কারণে যেহেতু আমরা চাই না, যারা দেওয়ার তারা দেয় না, এটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু যথেষ্ট আইন আছে, পলিসি আছে, কিন্তু সেটার বাস্তবায়ন নাই। তৃতীয়ত হচ্ছে যে আসলে আমরা সেই গতানুগতিক ধারার মধ্যে রয়ে গেছি। যেমন ধরেন আমরা যখন অ্যাক্সেসিবিলিটি নিয়ে কথা বলি, আমরা একটা লিফটের কথা বলি, একটা র্যাম্পের কথা বলি, একটা টয়লেটের কথা বলি। ডিসেবিলিটি একটা ডাইভার্স গ্রুপ। ভাই 20 তলার উপরে আমার উঠতে কোনো সমস্যা নাই, তো আমি তো দৌড়াতে পারি, আমি তো চোখে দেখি না, আমার তো সমস্যা নাই। আমার জন্য যেটা সমস্যা, যে 20 তলা পর্যন্ত যে আপনি লিফট দিছেন, লিফটের শব্দ নাই, মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর বলে না, এটাই সমস্যা। এই সমস্যা শুধু আমার নয়। আপনি যখন লিফটে ওঠেন, হয়তো দেখা গেছে আপনি ভাবির কথা চিন্তা করছেন, বৌদির কথা চিন্তা করছেন, করতে করতে দেখা গেল আপনি 8 ফ্লোরে নামার কথা, 8 ফ্লোর চলে গেছে, আপনি আপনার 20 ফ্লোরে চলে গেছেন, তখন ও মাই গড আমি চলে আসলাম। যদি ওখানে বলতো 8 ফ্লোর, তখন কিন্তু আপনি শুনতেন, আপনি নেমে যেতেন। বিশ্বাস করেন, অ্যাক্সেসিবিলিটি বলা হয় ইউনিভার্সাল ডিজাইন, অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য উপকার হয়। অ্যাক্সেসিবিলিটি কোনো মানুষকে অপকার করে না। যেমন ধরেন যদি আসলে একটা বিল্ডিংয়ে র্যাম্প থাকে, কি হয়, আপনি ট্রলি ব্যাগটা নিয়ে আরামসে চলে যেতে পারেন, প্রেগন্যান্ট উইমেন আছে, এনিবডি ক্যান গো ফাস্টার। ঠিক একইভাবে ডিজিটাল অ্যাক্সেসিবিলিটিও সেম। এই যে লিফটে যখন অডিও থাকে তা আপনি উপকৃত হন। আপনি যখন টাকাটা তুলতে যান এটিএমে, হ্যাঁ, আপনি অনেক সময়
দেখে 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 বিরক্ত হন। তার চেয়ে বরং আপনি যাওয়ার সাথে সাথে যদি বলো যে ওয়েলকাম, তোমার কার্ড প্রবেশ করাও, কার্ডটা প্রবেশ করাই দিলেন, কত টাকা তুলবা অ্যামাউন্ট আপনি লিখে দিলেন। মনে রাখবেন, এই যে বলা হচ্ছে আমি অ্যামাউন্টটা লিখলে তো মানুষ শুনে যাবে না, শুনবে না। কারণ হচ্ছে যে আপনি যখন অ্যামাউন্ট লিখবেন তখন সে ওই কথাটা বলবে না, বলবে যে স্টার স্টার স্টার। কারণ আপনি তো অ্যামাউন্টটা লিখছেন কিপ্যাডে, স্ক্রিনে যারা লিখতে পারেন লিখবেন, যারা লিখতে পারেন না কিপ্যাডে লিখবেন। তার মানে হচ্ছে আমি বুঝতেছি আমি কত টাকা লিখতেছি। সো অর্থাৎ এটা সবার জন্য উপকার, সবার জন্য উপকার। আপনি যেটা আমরা বলছি যে যেমন একটা ওয়েবসাইট যদি ধরেন, এটা যদি খুব সিম্পল ডিজাইন হয়, কালারটা যদি পড়তে সুন্দর হয়, ফন্ট সাইজগুলো যদি একটু বড় ছোটো করা যায়, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ছোটো বড়ো করা যায়, ছবিগুলোতে যদি একটু অল্টারনেটিভ টেক্সট থাকে, এটা সকল মানুষের জন্য ভালো লাগে। হ্যাঁ, যত অ্যাক্সেসিবিলিটি তত ইউজার ফ্রেন্ডলি হয়, তত বেশি মানুষ ব্যবহার করতে পারে। বুঝতে কি পেরেছেন? রাইট দাদা, এটা খুব ট্রু একটা মানে পারসেপশনটাকে ডিবাঙ্ক করেছেন, যে আমরা মনে করি যে অ্যাক্সেসিবিলিটি মনে হয় যে এটা প্রতিবন্ধী মানুষদের জন্য, কিন্তু আসলে যখন একটা প্লেস অথবা কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেসেবল হয়, সেটা শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিকে সাপোর্ট করে না, এটা আরও মানে আপনি যেটা বলেছেন কারেক্টলি, যে সকল ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার করে। যখন আমাদের সকল মানুষ তো এক ধরনের না, আমাদের ওল্ডার পিপল আছে, আমাদের প্রেগনেন্ট উইমেন আছে, আমাদের পার্সোনাল ডিসেবিলিটিস আছে, অনেকের আছে যে ক্ষণিকের জন্য আমাদের অসুস্থ। লো টেক মানে টেকনোলজি কম ব্যবহার করতে পারে। হ্যাঁ, এমন ধরেন একজন বড় রকমের স্যার, আমরা যাদেরকে স্যার ডাকি আর কি, আমার শিক্ষক না, শিক্ষকের বাইরেও আমরা অনেককে স্যার ডাকি। স্যার মহোদয় ধরেন জীবনে কখনো ভালো করে কম্পিউটার শিখেন নাই, কিন্তু উনি বড় স্যার, ওনাকে বলা হচ্ছে লো টেক। ওনার জন্য যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ডিজিটাল নথি। ডিজিটাল নথি হচ্ছে যে রাষ্ট্রীয় নথি ব্যবস্থা, যেটা ডিজিটালি সম্পূর্ণ হয়। তো ওখানে আমরা অ্যাক্সেসিবিলিটি নিয়ে কাজ করছিলাম, তো বলতেছিল যে আরে কি সামান্য 2-4 জন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আমরা কেন অ্যাক্সেসিবিলিটি করব। আমি বললাম যে স্যার একটু কইরা দেখেন না, দেখেন কি হয়, 2-4 জন উপকৃত হয় নাকি সকলে উপকৃত হয়। তো এখানে অ্যাক্সেসিবিলিটি করতে গিয়ে আমরা একটা স্পিচ টু টেক্সট যুক্ত করে দিলাম। অর্থাৎ স্যারেরা মানে আমাদের মহোদয়রা, ওনারা যারা একটু লিখতে অসুবিধা হয়, দ্রুত লিখতে পারেন না, ওনারা মুখে বলেন অদ্য সবাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে আছে যে, তো এখন আর এত কষ্ট করে এটা লিখতে হয় না, মুখে বলে লেখা হয়ে যায়। আমি দেখি যে প্রচুর স্যারেরা মহোদয়রা ওনারা এই স্পিচ টু টেক্সটটা ডিজিটাল নথিতে ব্যবহার করছেন। তখন আমি তখন বললাম যে স্যার এইটা কেন আপনারা করেন, এটা তো প্রতিবন্ধীদের জন্য আমরা দিছিলাম। না না, এটা তো খুব ভালো জিনিস। স্যার এটা ইজ অ্যাক্সেসিবিলিটি, এই ভালো জিনিস সবার জন্য ভালো জিনিস, শুধু আমার জন্য না, আপনার জন্য ভালো জিনিস। ভালো জিনিস সকলের জন্যই ভালো হয়। রাইট দাদা, আমরা যদি গুগল দেখি অথবা iOS অথবা অ্যাপেল দেখি, ওদের ডিজাইনগুলো এরকম থাকে, এমনভাবে ওরা ডিজাইন করে এই সকল ইউজার এক্সপিরিয়েন্সটা যাতে তার নিড অনুযায়ী সে কাস্টমাইজড সার্ভিসটা সে পায়, এবং সেটা কিন্তু আলাদা করে তৈরি করা না, সেটা তাদের যে প্রোডাক্ট সেটা সেই প্রোডাক্টের মধ্যেই কিন্তু সেটা ইনহেরেন্টলি থাকে। দাদা, এখন আমরা যদি ব্যাংকিং সার্ভিসটা নিয়ে কথা বলি, আমরা অথবা আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা আছে, অথবা আমাদের যে বিভিন্ন হেলথ কেয়ার যে বলি, সব জায়গায় কিন্তু মানে এখন সব কিছু শিফট হয়ে যাচ্ছে অনলাইনে, এবং আমাদের শিশুরাও এখন ডিজিটাল স্পেসে শিখছে। কিন্তু আমরা কি এই ব্যবস্থাগুলোকে এখনও অ্যাক্সেসেবল করতে পেরেছি? অথবা আমরা যেটা লক্ষ্য করি, যখন আমরা কোনো একটা ব্যাংকিং সেবাকে ডিজিটালি অ্যাক্সেসেবল করতে চাই, তখন তারা মনে করেন যে এটা একটা আফটার থটস, অথবা এই কাজটা মানে তাদের জন্য একটা বাড়তি কাজ। বাট কনজিউমারের দিক থেকে চিন্তা করলে আমরা কিন্তু 10-15% কনজিউমার উইথ ডিসেবিলিটিস ওই সার্ভিসটা ইউজ করবেন, এবং ওল্ডার পিপুলদেরকে যদি ধরি তাহলে এটা সংখ্যাটা অনেক ব্যাপক। কিন্তু তারপরও আমরা কোম্পানির মধ্যে যারা ট্যাক নিয়ে কাজ করেন তাদের মধ্যে এই রিলাক্টেন্ট ভাবটাকে কিভাবে অ্যাড্রেস করব? আচ্ছা, আমি প্রথমে দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে আমরা কতজন, এটা নিয়ে মহাপ্রশ্ন, যে এটা তো সংখ্যায় কম। হ্যাঁ, আসলে আমরা সংখ্যায় কত এটা ঠিকমতো রাষ্ট্র এখনও নির্ধারণ করতে পারে নাই। 2001 সালের সেন্সাসে বলছে 1.4%, এরপরেরটাতে 1.7%, 2009 সালে 10 সালে বলছে
অলমোস্ট 10%, 9.7%, সব কিন্তু আমি বিবিএস এর ডেটা দিচ্ছি। হ্যাঁ, 2016 সালে গিয়ে অলমোস্ট 6.7% এরকম, অলমোস্ট 7%। আবার দেখেন 2021 সালে গিয়ে বলছে 2.8%। অর্থাৎ একই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আমাদেরকে ঠিকমতো কাউন্ট করতে পারে নাই। বাংলাদেশের নারী কত আমরা জানি, পুরুষ কত জানি, প্রতিবন্ধী নাগরিক কত আমরা সঠিকভাবে জানি না। এক এক সময় এক এক রকম ডেটা আসতেছে। সুতরাং কম মানুষের জন্য কাজ করব না, এরকম একটা অ্যাপ্রোচ আছে, যদিও এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একজন প্রতিবন্ধী নাগরিক থাকলেও তার জন্য ডিজিটাল সেবাকে প্রতিবন্ধী নাগরিক বান্ধব করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে আসলে আমাদেরকে কাস্টমার হিসেবে তারা মর্যাদা দেয় না। কোনো একটা ব্যাংক, যে ব্যাংকে আমি 15 বছর যাবত আমার অ্যাকাউন্ট মেনটেন করি, তার কাছে ক্রেডিট কার্ড চাইলাম, সে বলল আপনাকে তো ক্রেডিট কার্ড দেওয়া যাবে না। কেন ভাই? বলা যায় না 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 আপনাকে দেওয়া যাবে না, আপনি চোখে দেখতে পান না, আপনি অন্ধ মানুষ, আপনি ক্রেডিট কার্ড নিয়ে কি করবেন? অন্ধ বলে নাই, কারণ হচ্ছে যে আমরা এটুকু অ্যাওয়ারনেস এখন তুলতে পেরেছি যে অনেক সময় অন্ধ কথাটা বলতে চায় না, কিছুটা হয়েছে, একেবারে হয় নাই তাই বলা যাবে না। তো বলছি যে আপনি চোখে দেখতে পান না, আপনি কেমনে কি ক্রেডিট কার্ড চালাবেন, আমাদের এটা আমরা আপনাকে দিতে পারবো না। আমি বললাম যে ভাই আপনি কোন আইনে দিতে পারবেন? আমি দেখেন, আমি এটা আমার দায়িত্ব। ক্রেডিট কার্ডে যদি আমার টাকা অন্য কেউ মেরে চলে যায়, এটা দায়িত্ব আমি নিব। দরকার হলে আমি সাইন দিব, যে বন্ড সাইন, যে টাকাটা মাইর গেলে এটা আমার দায়িত্ব। কোনোভাবে সে দেবে না। তো আমি কি করলাম, আমি মানবাধিকার কমিশনের একটা কেস ফাইল করলাম। মানবাধিকার কমিশন তাদেরকে ডাকলো, বললো যে ওনার ডিসেবিলিটির কারণে দিবেন না কেন। বাংলাদেশ ব্যাংকে ডাকলো, ডেকে নির্দেশনা দিল যে 1 সপ্তাহের মধ্যে যাতে আমাকে ক্রেডিট কার্ড দেয় এবং ডিজিটাল সার্ভিসের ক্ষেত্রে যত ব্যারিয়ার আছে সেটা তারা রিমুভ করে। তো আনফর্চুনেটলি আবার ফর্চুনেটলি তারা আমাকে ক্রেডিট কার্ড দিল, কিন্তু তারা এমনভাবে আমাকে ক্রেডিট কার্ডটা দিল যে নর্মালি কি হয় যে আমার বেতনের 3 ভাগ বা 5 ভাগ বেশি আমি পাবো লিমিট, ওরা আমাকে দিল আমার স্যালারির 5 ভাগ কম। আমি যা টাকা পাই তার 5 ভাগ কম, মানে এতই কম দিল যেটা আমার কোনো কাজে লাগলো না। কিন্তু আমি যেটা করলাম সেটা হচ্ছে যে খুব ভালোভাবে আমি 2 বছর এটা মেনটেন করলাম, তাদেরকে ঠিকমতো পেমেন্ট করলাম, একদিনও কোনো ডিফল্টার হয় নাই, কোনো অসুবিধা হয় নাই, এমনকি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনও করলাম। আমি তাদেরকে সম্মানের সাথে ক্রেডিট কার্ডটা ফেরত দিলাম। এখন তো আমাকে ক্রেডিট কার্ড মানুষ ডেকে ডেকে দেয় ব্যাঙ্কগুলা। হ্যাঁ, কিন্তু এই যে বিষয়টা প্রতিবন্ধিতার কারণে আমার ডিসক্রিমিনেশন, আপনি যেটা বলছেন যে ব্যাংকিং অ্যাপসগুলো অ্যাক্সেসেবল হচ্ছে না, কারণ বাংলাদেশ ব্যাংক ঠিক জানে না, এবং ব্যাংকগুলো আসলে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে কাস্টমার হিসেবে কাউন্ট করছে না। হ্যাঁ, যার কারণে তারা, যেমন আমার যে ব্যাংকে আমি করে, আমার ওখানে আমার এফডিআর আছে, আমার ওরা বলতেছে প্রয়োজন হলে আপনি এগুলো ভেঙে নিয়ে চলে যান, তারপরে আমরা এগুলো অ্যাক্সেসেবল বানাতে পারবো না। এই যে দুঃসাহসটা তারা দেখাচ্ছে কেন? কারণ আমাদের দেশে আইন আছে, আইনের বাস্তবায়ন নাই। প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী আমি কিন্তু ক্ষতিপূরণ চাইতে পারি, যে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমার ব্যাংক অ্যাকাউন্ট অন্যরা আমার অপারেট করছে। যেমন আমি আবারও একটা গল্পে যাই, গল্পটা কিন্তু বাস্তব। আমাদের এক বোন, সে বলছিল যে আমি কোথায় কাজ করে সেটা বললে সবাই চিনে যাবে, সেজন্য বলছি না। সে বলছিল দাদা আমার কি মহা বিপদ, সবাই ধার চায়। যে কেন তোমার কাছে ধার চায়? বলে যে সবাই জানে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। কেন? বলে যে দেখেন তো, আমি তো নিজে টাকা তুলতে পারি না, আমার অ্যাপসে অন্য কারো হেল্প নিতে হয়, আমার এটিএমে অন্য কারো হেল্প নিতে হয়, সেজন্য সবাই জেনে যায়। তো দেখেন কত অনিরাপদ একটা বিষয়, যে আমার টাকা কত আছে সবাই জেনে যাচ্ছে, কারণ এটার অ্যাক্সেসিবিলিটি নাই। দর্শক, আমি আপনাদের জন্য যেটা বলি, অ্যাক্সেসিবিলিটি এটা কিন্তু কঠিন কোনো কাজ না, এটা খুব সহজ কাজ। যেহেতু ওনারা বুঝতে পারেন না, সহজ কাজটা তারা করতে পারেন না। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই, ধরেন একটা ব্যাংকের অ্যাপ্লিকেশনে আমাকে লগ ইন করতে হবে। আচ্ছা, লগ ইনে ওনারা যেটা করেছেন যে ইমেজ দিয়েছেন, অর্থাৎ আমি যখনই এক প্রেস করবো এটা ছবি হয়ে যাবে, এটা সিকিউরিটির কারণে করেছেন। আচ্ছা, আমি লগ ইন করতে পারছি না, আমি দেখতে পাই না, কিন্তু এখানে কিন্তু অল্টারনেটিভও আছে। কিছু ব্যাংক অলরেডি অল্টারনেটিভ করেছে, যাদেরকে আমরা পুরস্কৃত করেছি, নাম বলছি না। তারা কি করেছে, লগ ইনে যেমন ডিফিকাল্টিস তারা আছে, সেক্ষেত্রে তারা অল্টারনেটিভ রেখেছে। যিনি কিপ্যাডে কি প্রকাশ করাতে পারবেন না, উনি ফিঙ্গারপ্রিন্ট দেবেন। বুঝতে কি পেরেছি? অর্থাৎ অল্টারনেটিভ দিয়ে দিয়েছেন। আমি কিপ্যাডে আমার পাসওয়ার্ড দিতে পারছি না, আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিক্স দিয়ে আমি এটা অন করছি। তো এইগুলোকে বলে অ্যাক্সেসিবিলিটি। যেমন অ্যাক্সেসিবিলিটি কি? অ্যাক্সেসিবিলিটি হচ্ছে যে আপনি ওয়েবসাইটে একটা তথ্য দিয়েছেন, কিভাবে দিয়েছেন, একটা স্ক্যান ফাইল আপলোড করে দিয়েছেন, যেটা আমার সফটওয়্যার পড়ে না। তাহলে আপনি কি করতে পারতেন, ওই স্ক্যান ফাইলে কি আছে এটা ছোট করে টেক্সট করে যদি লিখে দিতেন, তাহলে আমার স্ক্রিন রিডিং সফটওয়্যার আমাকে পড়ে শোনাতে পারতো, ডেসক্রিপশনটা দিয়ে দিতে। তো আসলে এই যে কথাগুলো বলছি, এগুলো আমাকে বাচ্চাদের মতো করে বুঝাতে হয়। যখন আমি বড় বড় অফিসে গিয়ে কথা বলি, ওনারা বুঝতে চান না, ওনারা
বলেন যে না না এগুলো আমাদের জন্য কঠিন কাজ, আমরা এখানে কেমনে করব, কি করব বলেন। তো আমরা এখন প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দিই গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি অ্যাওয়ারনেস ডেতে। এখন দেখছি কেউ কেউ কিন্তু এই অ্যাওয়ার্ডের জন্য এগিয়ে আসছেন। একটা বড় টেলকোকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন তাদের কাস্টমার সার্ভিসে আনার জন্য। দুঃখজনক হলো সত্য, তারা অ্যাওয়ার্ড পেয়েছে, প্রমোশন করেছে, ব্যাপকভাবে তারা এটাকে প্রমোট করেছে, কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করতে পারি না। কেন? কারণ হচ্ছে যে তাদের এত বড় একটা আন্তর্জাতিক টেলকো, তারা যে যে দেশে অন্য দেশে যারা সার্ভিস দেয় ওখানে কিন্তু অ্যাক্সেসিবল, বাট আমাদের দেশে আইন না মানলে সেখানে আমাদের সার্ভিস দেশে তারা কিন্তু পাত্তা দিচ্ছে না। তো আমাকে পাত্তা দিবে কেন? আমি ভাই তো বড় কোনো মানুষ না, হ্যাঁ আমি তো ছোট মানুষ, কথা বলি, রিকোয়েস্ট করি, অনুরোধ করি, ইমেল করি, মাঝে মাঝে রাগ করি, কিন্তু কার কি আসে যায়? হ্যাঁ, আরেকটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার আন্তর্জাতিক একটা ব্যাংক, সারা পৃথিবীতে তাদের ব্রাঞ্চ আছে। ওই ব্যাংকটা এমনকি ইন্ডিয়াতেও অ্যাক্সেসেবল। আমাদের দেশে দেখলাম মাই গড এটা অ্যাক্সেসেবল না। আমি কিন্তু গর্ব করে বলতাম এই ব্যাংকটা অ্যাক্সেসেবল। তখন আমরা অডিট করলাম তাদের অ্যাক্সেসিবিলিটি অডিট, দেখি এই ব্যাংক অ্যাক্সেসেবল না। তাহলে তারা সারা পৃথিবীতে অ্যাক্সেসেবল ব্যাংকিং হিসেবে স্বীকৃত, সারা পৃথিবীতে তাদের হাজার হাজার দৃষ্টি প্রতিবন্ধী গ্রাহক আছে, বাংলাদেশে এসে তারা কিন্তু ইনঅ্যাক্সেসেবল হয়ে গেছে। কারণ এখানে কেউ বলার নাই এবং আমরা যারা কাজ করছি আমাদের হাত পাওয়া বন্ধ। কারণ আমরা তো এক্সপার্ট হিসেবে কাজ করছি, আমাদের তো কোনো প্রভাব নাই, আমরা ব্যুরোক্রেটস না, আমরা বড় কোনো পাওয়ারফুল মানুষ না, আমরা অতি ক্ষুদ্র মানুষ। দর্শক যারা দেখছেন মনে রাখবেন আমি অত্যন্ত ক্ষুদ্র একজন মানুষ। সাকিব যেভাবে বলছিল এগুলো আসলে কোনো কিছু না, আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার কথায় অ্যাটলিস্ট কিছু হয় না। আমি মানুষকে অনুরোধ করি, অনেক সময় অপমানিত হই, অসম্মানিত হই। আমার কাছে মনে আছে যে বাংলাদেশে এখন শিশুরা ব্রেইল বই পায় বছরের শুরুতে। যে প্রতিষ্ঠান ব্রেইল বই দেয় সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার রুম থেকে আমাকে বের করে দিয়েছিল 2012 সালে। আমি পুরো আমার কতবার যে আমি জীবনে কান্না করেছি মানুষের অপমানে, তো এটা আমি জানি না। আমি আসলে আমার সাথে আমার এক কলিগ ছিল, শি ওয়াজ রিয়েলি শকড টু সি মি। আমি তো আমার জন্য যাই না কারোর কাছে, একদম আপনি বলতে পারি যে আমার জীবনে কেউ বলতে পারবে না যে আমি আমার জন্য কিছু চাইতে গেছি। আমি কখনো আমার জন্য চাইতে যাই না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে জীবনে কখনো আমার জন্য কিছু চাইতে না হয় কারোর কাছে। কিন্তু এরপরে যখন আমি মানুষের জন্য চাইতে যাই, এটা কমিউনিটির জন্য চাইতে যাই, এটা কিন্তু আমার রাইটস, আমার কমিউনিটির রাইটস। বাট মানুষ এমনভাবে জিনিসটাকে নেয়, অনেক সময় আমরা আসলে হতাশ হয়ে যাই, কাজ করতে পারি না। আমি নিজেকে অসহায় ফিল করি যখন দেখি যে একটা সরকারি ওয়েবসাইট, আইন আছে, নীতিমালা আছে, স্ট্যান্ডার্ড আছে, এরপরে এটা প্রতিবন্ধী নাগরিক বান্ধব হচ্ছে না। তো এই জন্য আমাদের মাঝে মাঝে খারাপ লাগে। তবে হতাশ হওয়ার কিছু নেই, এখানে কিন্তু অনেক কাজও হয়েছে। আমরা 33,000 ওয়েবসাইটের অ্যাক্সেসিবিলিটি এ লেভেল অর্জন করেছি। এটা হচ্ছে যে বেসিক, অর্থাৎ আপনি একটা বিল্ডিং আসেন, র্যাম্প হয়েছে, অর্থাৎ আপনি ওই বিল্ডিংয়ের একটা ফ্লোরে অন্তত যেতে পাচ্ছেন। হ্যাঁ, আগে একটা তো যেতে পারতেন না। এই অর্জনটুকু আমরা করেছি। আমরা অর্জন করেছি কি, বছরের শুরুতে আমরা কখনো বই পাই নাই। এখানে যখন বই উৎসব হতো আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা গালে হাত দিয়ে বসে থাকতো, এখন বছরের শুরুতে তারা বই পাচ্ছে। আমরা অর্জন করেছি কি, আমাদের ছেলেপেলেরা অ্যাটলিস্ট কিছু কিছু রিডিং ম্যাটেরিয়ালস অ্যাক্সেসেবল ফরম্যাটে পাচ্ছে, নট এভরিথিং বাট কিছু কিছু পাচ্ছে। আমরা অর্জন করেছি কি, অনেক মানুষ এখন জানে একজন প্রতিবন্ধী মানুষ প্রযুক্তি ব্যবহার করতে পারে। হ্যাঁ, আমরা অর্জন করেছি কি, আমাদের প্রধানমন্ত্রীর সাথে আমার জাস্ট গত কিছুদিন আগে আমার একটা প্রেজেন্টেশন ছিল, উনি প্রায় 5-6 মিনিট 7 মিনিট আমার কথা শুনছেন। উনার হয়তো 1 মিনিট সময় দেওয়ার কথা। এটা আমাদের অর্জন যে রাষ্ট্রপ্রধান আমাদের কথা শুনছেন, এটা আমাদের অর্জন। আমাদের অর্জন হচ্ছে সাকিব আপনার মতো ব্রাইট ইয়াং পিপল। আমি তো দেখতে পাচ্ছি ভালো স্বপ্ন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চমৎকার একটা গ্রুপ উঠে আসছে যারা আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানী, বুদ্ধিমান, এবং তারা অনেক বেশি অর্জন করবে। কারণ আমরা কম জেনে বড় হয়েছি, আপনারা অনেক কিছু জেনে বড় হচ্ছেন, সুতরাং আমাদের চেয়ে তো ভালো আপনারা করবেন, তখন আমাদের এই কষ্ট থাকবে না। হয়তো 20-30 বছর পরে বাঁচবো কিনা জানি না, তখন স্টিল আই এম ভেরি ইয়াং। সো দাদা আপনি চিরতরুণ এবং আপনার আমাকে তো আপনি তার মানে বুড়ো বানাচ্ছেন। ডোন্ট সে লাইক দ্যাট, আমি স্টিল ইয়াং। শুনেন, আমি যখন জাপানে, দাদা আপনার কি 21 বছর না 25? আমি যখন জাপানে ছিলাম তখন আমি ফান করে বলছিলাম একটা বক্তৃতা থেকে সিরিয়াসলি যে আমাদের দেশে
চুল না থাকলে মেয়েরা ছেলেদের পছন্দ করে না, সো আই মিন এ চ্যালেঞ্জ, মেবি আমি কখনো বিয়ে করতে পারবো না। So the lady who was there and someone came to me and she was very serious. Oh my God, তোমাকে কেউ বিয়ে করবে না, কি বলো? Oh my God, আমি এটা বিশ্বাস করতে সে আমার জোকটাকে সে সিরিয়াসলি নিছে। তো কেউ না কেউ আমাকে বিয়ে করেছে, সেজন্য আমার 2টো মেয়েও আছে, ডোন্ট ওয়ারি। সো যেটাও বলছিলাম সেটা হচ্ছে প্রযুক্তি মানুষের সম্ভাবনার দ্বারকে যেমন খুলে দিয়েছে, ঠিক একইভাবে আমরা যারা প্রতিবন্ধী নাগরিক আমাদের সম্ভাবনার দ্বারও খুলে দিয়েছে। আজকে একজন ইশারাভাষী মানুষ, সে আমার সাথে কমিউনিকেট করতে পারে, আমি দেখতে পাই না, সে শুনতে পায় না। এটা খুবই ইন্টারেস্টিং যে বাক এবং শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি সে শুনতে পায় না, আর আমাদের হচ্ছে দেখার ইম্পেয়ারমেন্ট। তো তাদের দুইজনের মধ্যে কমিউনিকেশন যখন হয়, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমি আমার জীবনে একটা গল্প বলি। আমি একটা জায়গায়, সেখানে আমাদের একজন শারীরিক প্রতিবন্ধী বোন, সে রাতে অসুস্থ হয়ে গেছে। তো আরেকজন সেও মেয়ে, সে ইশারাভাষী মানুষ, সে আমাকে ফোনে ইন্টারকমে ফোন করে চিৎকার করছে, তো তার কথা তো বলতে পারছে না। আমি বুঝলাম যে কোনো একটা সমস্যা হয়েছে। তা আমি আমার রুম থেকে বেরিয়ে আমি তাদের রুমে গেলাম। যাওয়ার পরে আমি দেখি এই মেয়েটা নিয়ে আমার হাত নিয়ে আরেকটা মেয়ের গায়ে দিয়ে দিচ্ছে। আমার কাছে খুব অসহ্য লাগছে, কি ব্যাপার, কি করবে, স্টুপিড, মানে আমি রেগে গেছি রীতিমতো, যে আমার তো একটা আনইজি লাগে না একটা ফিমেলের, আমার তার জন্য তো আমার খুবই এম্বারাসিং। সে আমাকে চিৎকার করে কি জানি বোঝানোর চেষ্টা করছে, আমি তো বুঝতে পারছি না। তো পরে আমি চিন্তা করলাম না, কিছু একটা সিরিয়াস, সো এটা তো খুবই ডেঞ্জারাস, ও তো এরকম করার কথা না। তখন আমি যেটা করলাম, আমি সাথে সাথে আমার ল্যাপটপটা নিয়ে আসলাম। তখন এত বেশি স্মার্টফোনের বিষয় কম ছিল। সো আমি ল্যাপটপ এনে জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাপেন। বলছে তুমি বুঝতে পারছো না, ও অসুস্থ হয়ে গেছে, তুমি ওকে এখনই ডক্টর কল করো অথবা কাউকে ডাকো যাকে ওকে হেল্প করা যায়। তখন আমি সাথে সাথে ডক্টর কল করলাম। আসলে সে খুবই সিরিয়াস অসুস্থ, এবং সত্যিকার অর্থে ওই সময় যদি আমাদের কাছে টেকনোলজি না থাকতো আমি কোনোদিনও বুঝতাম না। হয়তো আমি মেয়েটাকে একটা থাপ্পড় দিয়ে চলে আসতাম, কারণ হচ্ছে যে আমি সরি টু সে নট লাইক দ্যাট, আমি এটা দুষ্টামি করলাম। হয়তো আমি তার সাথে একটু খারাপ ব্যবহারই করতাম, কারণ আমি ভাবতাম যে ও মনে হয় আমার সাথে এমন কিছু করছে, হয়তো ওই মেয়েটা ঘুমিয়ে আছে, আমাকে সে সেন্সিটিভিটি কাজ করছিল। সো শুধুমাত্র টেকনোলজির কারণে আমি মনে করি যে ওই দিন তাকে আমরা বাঁচাতে পেরেছিলাম, কারণ শি ওয়াজ সিরিয়াসলি সিক। কেন সিক সেটা বলবো না, বাট এমনভাবে অসুস্থ ছিল যে তখন ডক্টর কলকাতা হসপিটালে নেওয়া তার জন্য জরুরি ছিল। এটা বাস্তব বলছি, নট লাইক সামথিং নট ট্রু, ইট ইস ট্রু। অ্যান্ড এইভাবেই কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে কাজ করছি। শেষের দিকেই চলে এসেছি আমাদের ডিসকাশনের। দাদা, আমরা আমাদের দেশে অনেক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, স্পেসিফিকলি তাদের কথাই বলি, যখন একজন দৃষ্টি প্রতিবন্ধী শিশুর জন্ম হয়, তার প্যারেন্টসরা, মানে আমি সেটা বাংলাদেশের প্রান্তিক লেভেলের থেকে শুরু করে বাংলাদেশের ঢাকার আরবান এডুকেটেড যারা আছে, তাদের মধ্যেও মানে একটা কনফিউশন, হতাশা এবং নৈরাশ্যবাদী একটা মানসিক স্টেট তারা থাকে। তো আপনার জীবনে একটা জলজন্ত প্রমাণ একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি কতটা সফল হতে পারে, তাদের জন্য আপনি কি বলবেন? তাদেরকে কিভাবে আমরা ইন্সপায়ার করতে পারি, অথবা তারা কি আদৌ হতাশ হওয়া উচিত, নাকি আমাদের যে বর্তমান প্রযুক্তি সেটা তাকে লেভারেজটা নেওয়া উচিত এবং তাকে আশাবাদী হওয়া উচিত? কিছুদিন আগে আমি একটা খুব বিখ্যাত ইউনিভার্সিটিতে গেছি। আমার প্রায় শতাধিক তরুণ যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি হতাশ? প্রত্যেকে বললো হ্যাঁ স্যার, আমরা খুবই হতাশ। কেন হতাশ? আমরা চাকরি পাবো কি না, কী করবো বুঝতে পারছি না, এই সেই, কেউ প্রেমে ব্যর্থ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সব কিছু মিলে আমাদের পুরো সমাজটা কেন জানি হতাশ হয়ে যাচ্ছে। এইটারই ধারাবাহিকতা আমাদের প্রতিবন্ধী মানুষদের ব্যাপারে হচ্ছে। বিশেষ করে আমরা যখন বুঝতে পারি যে চোখ নাই যার, কিছু নাই তার, এটাই যখন গল্প সমাজে, তখন তারা হতাশ হচ্ছে, এটা স্বাভাবিক। তাদের সামনে তো গল্পগুলো আসে নাই। সাকিব, এই যে আমার গল্পটা দর্শক শুনছে, আমি জানি না কতজন এর আগে এই গল্প শুনেছে। কারণ হচ্ছে এইগুলো নিয়ে তো মিডিয়া এগিয়ে আসে না, এগুলো নিয়ে সমাজে এক্সাম্পলগুলো তুলে আনা হয় না। এখন ধরেন আমার বাবা মা কোনো একজন ডক্টর তাকে বলেছে যে অমুক জায়গায় একটা স্কুল আছে, তুমি ওখানে নিয়ে যাও, সেজন্য কিন্তু তারা জানছে, না হলে কিন্তু তারাও হতাশ ছিল। আমার মাকে দেখতাম ছোটোবেলায়, যে মাকে আমি দেখতাম সবসময় মায়ের মুখটা ভেজা থাকতো। আমি মনে করতাম মায়েদের মুখ মনে হয় এরকম ভেজা থাকে। তো মাঝে মাঝে আমি আঙুল নিয়ে মুখে ঠোঁটে লাগাতাম, দেখতাম যে একটু সল্টি একটু ওয়াটার।
তো আমি পরে বড় হয়ে বুঝলাম যে আমার মা আসলে নীরবে কান্না করতেন, আমাকে বুঝতে দিতেন না যে উনি কান্না করছেন, কারণ ওনার সামনে কোনো স্বপ্ন ছিল না, উনি জানতেন না কে এরকম হতে পারে। তো এখন তো আমাদের অনেক ছেলে পেলে, আমি যে বিশ্ববিদ্যালয়ে সংগ্রাম করে ভর্তি হয়েছি সেই বিশ্ববিদ্যালয়ে আমরা হয়তো কয়েকজন স্টুডেন্ট ছিলাম, এখন প্রায় 200 ছেলে মেয়ে পড়াশোনা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু আগে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা পড়াশোনা করছে। আমি তো মনে করি যে যখন কোনো পত্রপত্রিকা আমাদের নিয়ে লিখে, হ্যাঁ, তারা যে কাজটা করে সেটা হচ্ছে অনেক মা বাবাকে সাহস দেয়। আমি দেখেছি যে আমাকে নিয়ে কোনো জায়গায় কোনো একটা ফিচার হলে অনেকে ফোন করে, এমনকি প্রবাসীরা ফোন করে। একটা গল্প দিই বলি আবার, না গল্প ভালো লাগে তো, জীবন থেকে নেওয়া গল্প, জীবন থেকে নেওয়া গল্প, কোনোটাই মিথ্যা না। আমি চেন্নাইয়ের একটা বিখ্যাত আই হসপিটালে আমি একটু চেক আপ করাতে গেছি। চিন্তা করলাম অনেক দিন তো দেখি না, অনেক জায়গায় দেখাইছি, এবার এদেরকে এখানে যাই, অনেকের নাম শুনেছি। তো 2 দিন ব্যাপী আমাকে প্রচুর টেস্ট করলো, বহু কিছু করলো। তারা বুঝলো যে আমি আর কোনোদিন দেখতে পাবো না, এটা আমিও জানি দেখতে পাবো না, বাট তারা রিকনফার্ম করলো যে আমি আর দেখতে পাবো না। তখন তারা খুব সিরিয়াস হয়ে গেল যে একটা লোক জীবনে দেখতে পাবে না, আরে ওর জীবন কি হবে। তারা আমাকে নিয়ে গেল কাউন্সিলিং রুমে, নিয়ে বললো যে দেখো তুমি হতাশ হবা না, পৃথিবীতে অনেক বিখ্যাত দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে, তারা দেখতে পায় না, তুমি সত্যিকার অর্থে আর কখনো দেখতে পাবে না, কিন্তু ভয় নাই। তুমি কোত্থেকে এসছো বাংলাদেশের? আমি চট্টগ্রাম থেকে। হ্যাঁ, চট্টগ্রাম থেকে এসছো, ভেরি গুড, আমরা তোমাকে একজনের নাম দিয়ে দিচ্ছি, তুমি তার কাছে যাবা, দেখবা সে কি সাকসেসফুলি কাজ করছে, একটা এনজিওতে কাজ করে সে চট্টগ্রামে। আমি যে কোন এনজিও? বলে যে ইপসা, ওয়াইপিএস-এ। তুমি ওখানে যাও, তুমি ওখানে যাবা, তার কাছে যাবা এবং আমরা পাঠাইছি বলবা, সে তোমাদেরকে হেল্প করবে। আজ ওনার নাম ঠিকানাটা যদি একটু দিতেন। বলে যে ওনার নাম হচ্ছে ভাস্কর ভট্টাচার্য। খুব ইন্টারেস্টিং। তুমি কি আমার নামটা দেখেছো? তোমার নাম দেখেছি মানে? সে পাট করে তার নাম, ও ইউ আর অলসো ভাস্কর ভট্টাচার্য, ইউ দ্য সেম পার্সন? আজ ইয়েস, তোমরা সবসময় আমার কাছে লোকজন পাঠাও আর আমি তাদেরকে সাপোর্ট করি। বিশ্বাস করেন, তারা খুবই এক্সাইটেড হলো এবং তারা যে কাজটা করলো আমাকে মানে সম্মান দেখানোর জন্য আমার যত টাকা পয়সা আমি তাদেরকে 2 দিনে পেমেন্ট করছি, সবকিছু ফেরত দিয়ে বললো ধন্যবাদ, তোমার থেকে আমরা কোনো টাকা পয়সা নিতে পারবো না, তুমি আমাদের অনেক লোককে হেল্প করো। যদিও আমি বললাম দেখো ওরা তো আমার দেশের মানুষ, এটা তো আমার দায়িত্ব, তোমরা কেন পয়সা নিবে না আমার কাছ থেকে? বলো এটা তোমার প্রতি সম্মান। এটা বড় কথা না, টাকা পয়সাটা এখানে ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে এই যে একটা রিকগনিশন, এটা আসলে ভালো লাগা। দেখেন এই আপনি অনেক অ্যাওয়ার্ডের কথা বলছেন, এগুলো কিছু না, আমার কাছে সেইটাই অ্যাওয়ার্ড যেটা মানুষের সম্মান। আমি প্রচুর মানুষের অনেক সম্মান পেয়েছি, হ্যাঁ, সেটা হচ্ছে আমার জীবনে অ্যাওয়ার্ড। মানুষ আমাকে ভালোবেসেছে অনেক জায়গায়, সেটা অ্যাওয়ার্ড। আমি যখন দেখি যে একজন মা তার বাচ্চাটা নিয়ে আসে আমার কাছে, সেটা অ্যাওয়ার্ড। আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে যখন আমি চট্টগ্রামে যাই, আমার কাছে মাঝে মাঝে ওই যে আমি যখন অনেক সময় সিরিয়াল পাই না ডাক্তারদের, ঠিক আছে, এরকম দেখি যে অনেক মানুষ কখন আসবো সেটা জানার জন্য থাকে। এটা আমার লাইফের সবচেয়ে বড় পাওয়া, যে অনেকগুলো মানুষ আমার কাছে আসে। আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমার কোনো ক্ষমতা নাই, আমার অনেক আর্থিক ক্ষমতা নাই যে আমি মানুষকে একটু হেল্প করব, কিন্তু কথা হলো যে মানুষ যে আমার কাছে আসে যে আমি কিছু করতে পারবো, এটা ভালো। আজকে রেডিওতে একটা লাইভ শো ছিল, দেখি সবাই আমাকে, অনেক লোক আমাকে চেনে, আমি অবাক হচ্ছি কী ব্যাপার, টাঙ্গাইল থেকে, পাবনা থেকে, চাঁদপুর থেকে, কত জায়গা থেকে ফোন করে, ভাস্কর দা আপনি এতদিন পরে আসলেন কেন, গত 2 বছর দেখি নাই কেন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন। এই যে বিষয়টা আমাকে এত বেশি এক্সাইটেড করেছে যে এরা আমাকে চিনে কিভাবে তারা আমার নাম জানে। সো এইটা আমার জীবনের বড় পাওয়া। সাকিব, আমি আশাবাদী যে আপনারা আগামীতে অনেক অনেক ভালো করবো, যেটা আমরা করতে পারি না। আমরা তো বই ছাড়া পড়াশোনা করেছি ভাই, আমরা তো সঠিক জ্ঞান অর্জন করি নাই, আমরা বই না পড়ে শুনে পড়াশোনা করেছি। আর আপনারা এখন প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবী আপনাদের হাতের মুঠোয়। সো আমাদের তরুণরা হতাশ হওয়ার কিছু নাই, যারা হতাশ হয় তারা হেরে যায়, আর যারা আত্মবিশ্বাসী হয় তারা কোনো না কোনোভাবে টিকে থাকে। দেখো আমি জাপান থেকে ফিরে আসার পর আমার মনে হয়েছে আমি একটা চাকরি পাবো, কারণ আমি এত কিছু শিখে আসছি। আমি কিন্তু আরো পড়াশোনা করতে পারতাম, এমনকি জাপানে একটা বিয়েও করতে পারতাম, সেটাও করি নাই। এটাও ঠিক যে কোনো জাপানি মেয়ে আমার প্রেমেও পড়ে নাই, তাও না, কিন্তু সেটাও করি না, কারণ আমি দেশে চলে আসছি। দেশপ্রেম ঠিক বলা যাবে না, কেন জানি আমার হোমসিক ফিল হতো, আমার কাছে মনে হয়েছে আমার দেশে অনেক ভালো। আসলে রিয়েলি এটি হচ্ছে আমি দেশে এসে যেতে চাইছি, আমি আর পড়াশোনা করতে চাই নাই। এখন আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের বড় ভুল হচ্ছে পড়াশোনা কম করা।
সো যা হোক, আমি সবাইকে অনুরোধ করবো সুযোগ থাকলে পড়াশোনা করবেন, পড়াশোনা না করলে আপনি আসলে আমার মতো একটা জায়গায় গিয়ে থেমে যাবেন। আমিও আশা করছি খুব তাড়াতাড়ি থেমে যাব। দাদা এটা আপনার দাদা এটা আপনার মানে বিনয় এবং সবসময় আপনার এই জায়গাটা আমরা লক্ষ্য করি, যেটা আমরা যারা তরুণ এবং কাজ করার চেষ্টা করি সেটা তাদের জন্য একটা অপটিমিজমের জায়গা। এবং আমি খুবই হ্যাপি আজকের এই পডকাস্টে আপনার জীবনের বিভিন্ন স্টোরি এবং আপনি সবসময় একটা জিনিস শো করেছেন মানুষকে, সেটা লিডিং বাই মানে এক্সাম্পল। মানে আমরা অনেককে অনেক কিছু এক্সপেক্ট করি, কিন্তু তাকে যদি আমরা সেটা নেতৃত্ব আকারে না ডেমনস্ট্রেট করতে পারি তাহলে কিন্তু সেটা আসলে কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসতে পারে না। দাদা আমরা এখন লাস্ট সেগমেন্ট র্যাপিড ফায়ার রাউন্ড, আপনি এক বাক্যে অথবা এক শব্দে উত্তর দিবেন। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাটা কি আপনার কাছে, কি মনে হয়? ওরা কিছুই দেখে না অথবা তারা কিছু পারে না। এমন একটি এআই টুলের নাম বলুন যেটা আপনি প্রতিদিন ইউজ করেন এবং এটা ছাড়া আপনার চলে না। মহাবিপদ, কোনটা যে করি না এটাই বুঝি না। তবে ChatGPT আমার কাছে খুবই ভালো লাগে। জেমিনাইও করি, বাট জেমিনাই আমার সম্পর্কে বেশি কিছু জানে না। ChatGPT-কে আপনি আমার নাম লিখে সার্চ দিলে দেখবেন সে আমাকে আমার সম্পর্কে একটা বই বানিয়ে দিবে আপনাকে। ট্রু, মানে আমি ChatGPT-তে আপনার নামে সার্চ দিয়ে কিন্তু আমার স্ক্রিপ্টও সাজিয়েছি। সে কিন্তু আমাকে বলেছে যে ভাস্কর ভট্টাচার্য লিডিং অ্যাক্সেসিবিলিটি এক্সপার্ট। সো ভুল বলেছে। তো আমরা যদি পরের প্রশ্নটায় আসি যে আপনার কাছে কোনটি বেশি অ্যাক্সেসেবল, অ্যান্ড্রয়েড নাকি iOS? গরিব মানুষ iOS কেমনে কিনবো? অ্যান্ড্রয়েডটা অ্যাক্সেসেবল না হইলেও আমার জন্য ভালো। মানে বুঝেন তো, মানে আমি তো আপনার কি জানি বলে যে ওই কুড়ে থেকে আপনার 5 স্টার হোটেলে স্বপ্ন দেখতে পারি না। আপনার কাছে অ্যান্ড্রয়েড সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটির জন্য? অ্যান্ড্রয়েডটা আমি এই জন্য ব্যবহার করি, এটা আসলে প্রথমত হচ্ছে যে আমি এমন কিছু ব্যবহার করি না যেটা আমি অন্যকে বলতে পারবো না যে এটা তুমি ব্যবহার করো। অ্যান্ড্রয়েডটা আমি এই জন্য ব্যবহার করি, আমার যারা ফলোয়ার, আমি যাদেরকে ট্রেনিং দিই, যা কিছু করি তাদেরকেও আমি অ্যান্ড্রয়েড ইউজ করতে পারি। যেমন ধরেন আমি দামি সফটওয়্যার জস ফর উইন্ডোজ ব্যবহার করি না পয়সা দিয়ে কিনে, আমি ওপেন সোর্স NVDA স্ক্রিন রিডিং সফটওয়্যার ব্যবহার করি। অর্থাৎ যেটা আমি ব্যবহার করি যাতে আমি অন্যদেরকে বলতে পারি ভাই সেটা অ্যাফোর্ডেবল এবং সবার জন্য অ্যাফোর্ডেবল। এবং সো আমি কখনোই এমন কিছু এক্সপেন্সিভ কিছু কখনোই ব্যবহার করি না। এটা আমার আমি ফিলোসফিক্যাল জার্নি, আন্ডারস্ট্যান্ডিং। আমার ওয়াইফকেও দেখি না যে কখনো একটা দামি পোশাক কিনতে। আমি আসলে খুবই লাকি, সো পকেটের টাকা যায় না। দাদা আমরা পরের প্রশ্নে যাই। দাদা আপনাকে যদি বাংলাদেশের যারা ট্যাক নিয়ে কাজ করে, ট্যাক কোম্পানিগুলোর সিও যারা আছে, তাদেরকে যদি আপনার সামনে 30 সেকেন্ডের জন্য নিয়ে আসা হয়, আপনি কি তাদেরকে কি বলবেন? তাদেরকে বলবো যে তোমরা ভালোভাবে তোমরা ইউনিভার্সাল ডিজাইন কনসেপ্ট যদি মাথায় রাখো তাহলে তোমাদের 10% ব্যবসা বাড়বে, পয়সা তোমাদের পকেটে আরও 10% বেশি যাবে। লাস্ট প্রশ্ন, এআই সেটা কি আমাদের বন্ধু নাকি সেটা আমাদের সহকর্মী হতে যাচ্ছে নাকি ফিউচার বস? আপনার প্রেডিকশন কি? আসলে এআই আমাদের জন্য বন্ধু টন্ধু কিছু না, এআই আমাদের জন্য হচ্ছে বাধা দূর করার একটা টুলস। রাইট। ফাইনালি আপনি সামনের পৃথিবীটা আপনি কেমন দেখতে চান? আমরা যদি 2035 সালের কথা বলি, ওই পৃথিবীটা এআই ড্রিভেন একটা পৃথিবী হবে, অথবা আপনি ওই পৃথিবীটা যদি আসলে তখন আমার হাত ধরে চলবে রোবট, মানে আমার গাইড হবে রোবট, আমাকে আসলে অন্য মানুষের হাত ধরতে হবে না। এবং আমি গর্ব করে আমাদের তরুণদের বলতে পারবো না যে ভাই আমি 100 দেশের নারীর হাত ধরার সুযোগ পেয়েছি। তখন কিন্তু 100 দেশের রোবট আমার হাত ধরবে। রাইট, এটা তো আপনার জন্য আপনি বঞ্চিত হচ্ছেন। তাহলে বঞ্চিত হচ্ছি না, আবার ধরেন নতুন একটা সলিউশন আসছে এবং সেটাও আলাদা ফিলিংস। সবকিছু তো ভিন্ন ভিন্ন স্বাদ আছে, ঠিক না? রাইট। দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এক জীবনের ক্যানভাসে অনেক কিছু দেখলাম। আমরা দেখলাম যে অ্যাক্সেসিবিলিটি, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি, ফিজিক্যাল অ্যাক্সেসিবিলিটি সেটা কিভাবে আমাদের জীবনযাপনকে সহজ করে দিতে পারে। বিভিন্ন বৈচিত্র্যতার যে মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি তো হোমোজেনাস একটি গ্রুপ না, যে একই ধরনের না। বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যদি আমরা অ্যাকোমোডেট করতে চাই, তাদের মিনিংফুল পার্টিসিপেশন নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের প্রথমত দরকার আন্তরিকতা।
এবং আমাদের সচেতনতা, সেটা শুধুমাত্র রাষ্ট্রের সচেতনতা নয়, সেটা ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সামষ্টিকভাবে আমাদের নিজের সচেতনতাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেশীয় অনেক প্রযুক্তি অ্যাক্সেসেবল না হলেও দাদা আপনার কথায় উঠে এসছে গুগল থেকে শুরু করে, অ্যাপেল থেকে শুরু করে, অ্যান্ড্রয়েড থেকে শুরু করে যেই প্রযুক্তিগুলো আছে সেগুলো কিন্তু অ্যাক্সেসেবল, এবং গ্লোবাল অনেক প্রযুক্তি আছে যেগুলো আমাদেরকে, দাদাকে আজকে দেখেছি যখন আমরা আসছি তখন আপনি গুগল ম্যাপ ইউজ করেছেন, উবার ইউজ করেছেন, অনেকগুলো ফিচার আপনি ইউজ করেছেন, যেটা আমাদের অনেক দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বাবা মাদের হয়তো জানা উচিত যে প্রযুক্তি আছে, আমাদেরকে সেই প্রযুক্তির সাথে নিজেদেরকে খাপ খাইতে হবে, সেই প্রযুক্তি সম্পর্কে অ্যাওয়ার হতে হবে, এবং সেগুলো আমাদের এডুকেশনাল টুল হিসেবে ব্যবহার করব। আমাদের যে ইতিবাচক জায়গা সেখানে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা বৈষম্যবিহীন যে পৃথিবীর চিন্তা করি সেটা বাস্তবায়ন হবে। এবং আমাদের যেই স্বপ্ন দাদা বললেন যে আমরা একটা ডিসক্রিমিনেশনের বদলে একটা সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে একটি পৃথিবী পাবো, সেই জায়গা নিশ্চিত হবে। দাদা আপনার যদি লাস্ট কোনো কমেন্ট থাকে। আমি যেটা বলি, দান দয়া দিন শেষ, সকলে মিলে আমরা একটা গর্ব স্বনির্ভর বাংলাদেশ। রাইট দাদা, ট্রু দাদা, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা যারা দেখছেন, আপনারা এতক্ষণ ধরে ভাস্কর ভট্টাচার্য দাদার কথা যেভাবে শুনলেন, আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অথবা দাদার সাথে আরও দেখা হবে, দাদার সাথে আরও এপিসোড হবে, আপনাদের যদি কোনো বিষয়ে দাদার কাছে প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাবেন, অথবা আমাদের কোনো একটা ডিসকাশন আপনাদের কেমন লাগলো সেই বিষয়গুলো আপনারা জানাবেন। এবং ইম্প্যাক্ট লেন্স পডকাস্ট এটা নিউ একটা জার্নি, যেখানে আমরা আলোচনা করি সেই সব মানুষকে নিয়ে, সেই সকল আইডিয়া নিয়ে যারা পৃথিবীতে ইম্প্যাক্ট তৈরি করতে পারে। তো এই ইম্প্যাক্টের জার্নিতে আপনারা সকলেই আমাদের জার্নির পার্ট। আপনারা যদি এই পডকাস্টটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, সেটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, সেখানে আপনারা কানেক্ট করবেন। কারণ আমরা যখন ইতিবাচক বিষয়গুলোকে প্রমোট করি তখন আমরা কিন্তু এই ইস্যুটাকে ওয়াইডার মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আমি সবসময় বিশ্বাস করি যে কথাটা, দাদার সাথে সেই কথাটা আবারও মিশে একসাথে বলতে চাই কৃতজ্ঞতা চিত্তে। দাদা যেভাবে আমাকে আজকে গাইড করলেন, হাম্বলি আমাকে অ্যাপ্রিসিয়েট করলেন, ইট মিনস এ লট দাদা। এবং আমি মনে করি আপনার মেন্টরশিপ আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ইফ উই ওয়ার্ক টুগেদার দেয়ার ইজ এ ওয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Impact Lens Podcast with Nazmus Saqib, Episode 2.